বিহান ভাইয়ের গলার উপর পা দিয়ে ঘুমিয়ে আছি। ঘুমের মাঝে কখন ওনার উপর পা পড়েছে আমি বুঝতেই পারিনি। উনি বারবার পা সরিয়ে দিচ্ছেন, তো আমি বারবার ওনার গলার উপর পা দিচ্ছি। আমি এমনিতে প্রচন্ড শীত, তার মাঝে আমি কম্বল টেনে ওনাকে আলগা করে দিচ্ছি বারবার। আর বেডময় ঘোরাঘুরি করতে করতে ওনার পায়ের দিকে আমার মাথা চলে গিয়েছে। এক পা ওনার গলায়, তো আরেক পা ওনার পেটের উপর। পরপর 2 রাত ওনার ডিউটি থাকায় ঠিক মতো ঘুমাতে পারেননি উনি। ঘুমানোর আগে আমাকে বলে দিয়েছে আজ যেন তাকে মোটেও বিরক্ত না করি আমি। বিরক্ত করলে খবর আছে, মানে বিশাল লম্বা খবর আছে। বারবার ওনাকে বিরক্ত করার জন্য আমি আমার পা ধরে বারবার ওনাকে বিরক্ত করার জন্য উনি ওনার পা বারবার ওনাকে বিরক্ত করার জন্য উনি আমার পা ধরে ফ্লোরে ফেলে দিয়েছেন। নিজে কম্বল মুড়ি দিয়ে আরাম করে শুয়ে পড়লেন। উনি কি আমাকে ফুটবল ভেবে লাথি মারলেন? এই ঠান্ডায় আমাকে এইভাবে ফ্লোরে লাথি মেরে ফেলে দিলেন। আজের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। ফ্লোরে পরা স্যান্ডেল পরে গায়ে শাল জড়িয়ে নিয়ে বেডরুমের লাইটটা অন করে দিলাম। তাতেও দেখি ওনার ঘুম কোনো ডিস্টার্ব হচ্ছে না। ওনার কানের কাছে বক্স রেখে ফোনে টুট টুট অন করে জোরে গান চালিয়ে দিলাম। বুক চিনচিন করছে, হায় তোমায় কাছে চাই, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বিহান ভাই আমার দিকে রক্ত জবান নেয় লাল চক্ষু নিয়ে তাকিয়ে বক্সটা বন্ধ করে দিয়ে বললেন, তোকে কি আমি চিড়িয়াখানায় রেখে আসবো দিয়া? বারবার নিষেধ করেছিলাম আজ আমাকে একটুও বিরক্ত করবি না। তোর জন্য আজ একটুও ঘুমাতে পারিনি আমি। আমি কোমরে হাত বেঁধে বললাম, আপনি আমাকে লাথি মেরে কেন আগে ফেলে দিলেন সেটা বলুন। লাথি মারবো না, অসভ্যদের মতো গায়ের উপর পা দিয়ে ঘুমাচ্ছিস কেন তুই? আর তোর কম্বল টেনে এক পাশ পিঠের সাইডে দিস আর এক সাইড দিয়ে দিস, আমি কি করব? তাই বলে আমাকে নিচে ফেলে দিবেন? হাঁসের মতো পকপক না করে লাইট অফ কর, আমার পাশে চুপ করে শুয়ে পড়। সাহস কি করে হয় তোর? সেটাই ভাবছি। তুই এই মধ্যরাতে আমার কানের কাছে বক্স প্লে করেছিস। দেখুন আমি কালই মামিকে বলে দেব। আমি কি তোর মামিকে ভয় পাই? যাকে ইচ্ছা বলিস, বাট এখন একটা কথাও বলবি না, বললে মুখে টেপ মেরে দেব। আমার মাথায় পেন করছে, সো ডোন্ট ডিস্টার্ব মি। আমি ঘুমোবো না আর আপনাকেও ঘুমোতে দেব না। বাইরে ভূত আছে, এই মধ্যরাতে বাইরে দেখে দরজা নক করে আমি ঘুমিয়ে যাব, বুঝেছিস? ওনাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, এখন ওনার কথা ঠিক নেই। বাইরে রেখে আসার আগে চুপচাপ শুয়ে পড়বো। লাইট অফ করে ওনার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে উনি আমার কপালে চুলের গোছা টেনে ধরে বললেন, এই দিয়া উঠ তো। আমি ঘুম ঘুম চোখে বললাম, আহা চুল ছাড়ুন, আমার তো ঘুম পাচ্ছে। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন তুই ঘুমাবি? অসভ্য মহিলা, উঠ বলছি। উঠবো না। আমার পা টিপে দে বলছি, সুন্দরভাবে হাত পা ম্যাসেজ করে দে, আমি ঘুমাবো। আমি এসব করতে পারবো না, আর আমি এসব পারিও না। বাইরে রেখে আসবো তাহলে, ভূত তোর পা টিপে। প্রচন্ড বিরক্ত নিয়ে ওনার পা টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে দেখি আমি ওনার বুকের সাথে মিশে গিয়ে আছি। এখানে কখন এলাম আমি? উনি ঘুমাচ্ছেন। ঘুমন্ত এই মানুষটা ভালোবাসার জন্য একদম পারফেক্ট। এখন যত্ন করে ওনার বুকের সাথে মিশিয়ে রেখেছেন বুঝতেই পারিনি। আমার পায়ে আবার মোজাও পরিয়ে দিয়েছেন। ওনার নাক টেনে টেনে বললাম, এই যে উঠবেন না? উনি ঘুমের জড়তা নিয়ে আমার কপালে চুমু দিলেন, বললেন, আজ উঠবো না, এভাবেই থাকবো। হসপিটালে যাবেন না? আজ না ছুটি নিয়েছি আমি। কেন? কারণ আজ শ্বশুরের মেয়ের কলেজ ছুটি, তাই শ্বশুরের জামাইও ছুটি নিয়েছে তার মেয়েকে আদর করার জন্য। ছি, লজ্জা নেই আপনার? লজ্জা থাকলে কি আর বাবাকে বলতাম, বিয়ে করব অনেক বছর আগে ভেবে রেখেছি, সে হলো দিয়া। আপনি ঘুমান, আমাকে রান্না করতে হবে, এত কাজ করতে হবে না। রান্না আমি করব। তোর দায়িত্ব আমার বুকের মাঝে হার্টবিট স্পন্দন শোনাও তোকে। এই পাগলটাকে মানুষটা বড্ড হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কোনো কথাই শোনা যায় না। মিহু, তোমার শরীর তো ঠিক আছে? প্লিজ কোনো অসুবিধা হলে আমাকে বলো। তুই এইটুকু বয়সে বাচ্চা হবে তোমার। আমার তোমাকে দেখলেই অনেক কষ্ট হয়। ভিতরে একজনকে নিয়ে কিভাবে পারছো তুমি? শুভ, তুমি এত চিন্তা করো না, আমি ঠিক আছি। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি ভীষণ কেয়ার করে আমার, বুঝলে? তুমি এত চিন্তা করো কেন? কেন চিন্তা করবো না বলো তো? তোমাকে হারানোর ভয়ে সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে নিয়ে বাড়ি ছেড়েছিলাম। এখন তুমি অসুস্থ, বাইরে গেলে আমার চিন্তায় অনেক খারাপ লাগে। কিছু হবে না আমার, আমার একটা ছেলে হোক শুধু। দিয়া বলেই দিয়েছে, নাম কিন্তু সে রাখবে। দিয়া তো সারাক্ষণ ফোন দিয়ে বলছে, মিহু আপুর খেয়াল রাখো ভাইয়া, আমাদের পুষ্কুকে যেন ভালো থাকে। দিয়ার মনটা এখানেই পড়ে আছে। বিহান ভাইয়া ছুটি নিয়েছেন। আমার অধোয়া যত কাপড় চোপড় আছে সব ধুয়ে ছাদে দিয়েছেন, সাথে নিজের কাপড়ও ধুয়েছেন। ভাগ্য করে এমন হাজবেন্ড পেয়েছি। সব কাপড় ধোয়া হলে তেলের বোতল এনে আমাকে বসিয়ে মাথায় তেল দিয়ে দিলেন।
উনি মজা করে বলছেন একটা উকুন এনে দিয়ে 10টা চুমু দিতে হবে, কিন্তু রাজি। একটার সাথে 10টা এ কেমন চাওয়া? সুদ খাওয়াবেন আপনি? জানেন না সুদ খাওয়া পাপ, হারাম খাবেন? বউ আমার হালাল, বউয়ের সবকিছুই হালাল। সুন্দরভাবে মাথায় তেল দিয়ে উকুন খুঁজে চলেছেন। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো উকুন পেলেন না। এবার হতাশ হয়ে বললেন, তাহলে কি আমি চুমু পাবো না? ওনার এই ভীষণ মন খারাপ দেখে গালে একটা চুমু দিয়ে দৌড় দিলাম। উনি হাসি দিয়ে বললেন, তোমার সাথে আমার এই খুনসুটি আর দুষ্টুমি ভালোবাসা চলুক, কারণ তোমার আমার যাত্রা হোক ভালোবাসার মহাযাত্রা। একটা দীর্ঘ জীবন পাড়ি দিতে চাই তোমার সাথে। বিহান ভাই আমাকে ডেকে বললেন, বিভোর কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে, চলেই এসেছে প্রায়। আমি কান্না করছি, তুমি আবার পাশে থেকে হেল্প করলেই চলবে। রিয়া আর কাকিমাকে ফোন দাও এখানে আসতে। এরই মাঝে আম্মুর ফোন। আম্মুকে বললাম, বিভোর ভাইয়ের কাছে নাড়ু পাঠিয়েছো তো আম্মু? হ্যাঁ দিয়া, সবকিছুই পাঠিয়েছি। বিহানের সাথে কিন্তু একটু ঝগড়া করবি না, ওর সব কথা শুনে চলবি। আম্মু মিহু আপুকে ডেকে বলছে, এই মিহু, হরলিক্সটা খেয়ে নে মা, আর যেন খাওয়ার কথা বারবার বলতে না হয়। আম্মুকে বললাম, আম্মু মিহু আপু কি খাবার খেতে চাইছে না? আম্মু বলল, না রে দিয়া, ওর শুধু বমি হয়। তোর বাবা একমাত্র ভাগ্নি কে কি কম ভালোবাসেন? সারাক্ষণ মিহুর জন্য এটা সেটা নিয়েই আসছেন, বাট মেয়েটা খেতেই পারে না। ওর শরীরটা অনেক শুকিয়ে গিয়েছে। আম্মুকে বললাম, একটু চিন্তা করো না আম্মু, তুমি মিহু আপু ঠিক সুস্থ হয়ে উঠবে। বিহান ভাইয়ের হাতে হাতে রান্না হেল্প করছি। উনি খুন্তি চালাতে চালাতে বললেন, আচ্ছা তুই আমাকে ভাই ডাকা বন্ধ করবি কবে? আপনার নামের পাশে ভাই ছাড়া বড্ড বেমানান বুঝলেন। এটা এক প্রকার মুখস্থ বিদ্যার মতো হয়ে গিয়েছে। ভেবেছি জন্মগত এই ভাই বলেই যাব। হ্যাঁ, 2 দিন 3 দিন পর বাচ্চার মা হয়ে যাবি, তখনও ভাই ডাকিস। আরে শোনেন না, মিহু আপু চাইছে তার একটা ছেলে সন্তান হোক। মিহু আপুর ছেলেই হবে দেখে নিস। ভাবছি ভাইয়ের ছেলে হলে আমার মেয়ে হলে আর জীবনেও বাবার বাড়ি যাব না। মেয়ে বিয়ে দিয়ে তারপর যাব। কেন? যে ভুল আমি করেছি আমার মেয়েকে সে ভুল করতে দিব না। আমার মা ঘন ঘন যদি মামার বাড়ি না যেত, তাহলে কি আর তার ভাতিজার সঙ্গে আমার প্রেম করতে সুযোগ হতো? বিয়ে সব হতো। হিসেব করে পেয়েছি, মামাতো ভাইরা সারা জীবন ভাই সেজে থাকে, যায় আবার ফিরতে ফুফাতো বোনদের সাথে প্রেমও করে যায়। আমি আবার কবে প্রেম করলাম? প্রেম টেম আবার উপর পড়ছিল, আমি প্রেমের উপর পড়িনি। আপনি প্রেমে পড়েননি? না। আমি কেন টেমে পড়বো? আমি কেন প্রেমে টেমে পড়িনি? বাট ভয়ানক ভাবে ভালোবেসে ফেলেছিলাম, ভয়ানক মায়ায় পড়েছিলাম, সেখান থেকে আর বেরোনোর চেষ্টাও করিনি। আচ্ছা, উনি ম্যাজিকের মতো কথা জানেন কিভাবে? সব কথায় মেসির ম্যাজিক, যা শুনেই প্রেমে পড়ে যাই বারবার আমি। রিয়া কাকেমণি আর আয়রা এসেছে। আমরা এসে বিহান ভাইকে জড়িয়ে ধরেছে। তোমার বউ আছে, তুমি কাজ করছো কেন? পাক্কা বুড়ি। আমার বউ কালো হয়ে যাবে তাই রান্না করতে দেই না বুঝলে। তুমি তোমার বউয়ের চেয়ে সুন্দর জানো বিহান ভাই। আমি আয়রাকে বললাম, তোর না খবর আছে আমি কালো বলে আমাকে পছন্দ হয় না, তাই না? কিছুক্ষণের মাঝেই বিভোর ভাই প্রবেশ করলেন। বিভোর ভাইয়ের হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে গল্প শুরু করলাম। রান্না শেষ হলে সবাইকে খেতে দিলাম। বিভোর ভাই কাকিমণিকে বলছেন, শাশুড়ি এবার তো আমার জব হয়েছে, মেয়ে দিবেন না? কাকিমণি হেসে বলল, মেয়ে তো দিয়েছি, তুমি নিয়ে যাও। বিভোর ভাইকে বললাম, মামি কি কি পাঠিয়েছে বিভোর ভাই? রিয়া বলল, মানা ডেকে এখনই মামি। বিহান ভাই বললেন, বরকে ভাই ডাকে আর শাশুড়িকে ডাকবে না? কাকিমণি হেসে বলল, বিহান আর দিয়া বড় হবে কবে যে? আমাদের বেডরুমে বসে গল্প করছি আমরা, অনেকদিন পর আমাদের আড্ডা জমে উঠেছে। বিহান ভাইকে বললাম, ওগো শুনছেন? উনি চোখ উল্টে পাল্টে আমার দিকে গোল গোল চোখ করে কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। আমি আবারও বললাম, ওগো ভাবছেন তাকিয়ে আছেন কেন? কিছু খেয়েছিস দিয়া? আমাকে কি খাওয়ার কথা বলেছেন গো? আমি কি খাবো? বিভোর ভাই রিয়া দেখে তো অবাক। আমি কি জেনে ধরেছে? এমন অদ্ভুত ভাবে কথা বলছে কেন? কেন স্বামী, এমন মনে হচ্ছে কেন আপনার? বিভোর ভাই দিয়া, বিভোর রিয়া না থাকলে তোর এখন খবর ছিল, সিরিয়াসলি বলছি। বিভোর ভাই রিয়া আপু মুখ চেপে হেসেই যাচ্ছে। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, ভাই ডাকলেন বকে, আবার গোগো ডাকলেও বকে। উনি আশ্চর্য ভাবে বললেন, তুই ভালো হবি কবে দিয়া? ভালো হব আমাকে আগামী বছর মহিলা মেম্বার প্রার্থী হিসেবে ভোট দিয়েছেন, দেবেন। হোয়াট রিয়া? জোকস? কিসের জোকস শুনি? আমি যদি বলি আমার স্বামী আপনাদের ফ্রি চিকিৎসা করাবে, আপনারা আমাকে ভোট দিন, তাহলে কি আমি ভোট পাবো না বলুন? উনি মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবেন আমার কথা শুনে। উনি ভুরু যুগল কুঁচকে বললেন, হায় রে আমার বউ,
বিহান ভাই ভেবে দেখছেন আপনার বউ যদি মহিলা মেম্বার হয় তাহলে কত দাম বেড়ে যাবে। জানেন মানুষের বাড়ির মাঝে মাঝে মারাত্মক ঝগড়া হয়, আবার তা নিয়ে আবার সালিশ বিচারও হয়। আমি যদি মেম্বার হই রেগুলার আমার বাড়িতে বসে জানতে পারবো কার বাড়িতে কি নিয়ে ঝগড়া হচ্ছে। আমাদের বাড়ির পাশে যে তরিকুলদের বাড়ি আছে তা বিহান ভাই জানেন না ওদের বাড়ি কি মারাত্মক ঝগড়া হয়। ওরা 5 ভাই আর তাদের বউয়েরা মিলে রেগুলার খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করে আর ঝগড়া করে। পাড়ার মানুষ যে কি পরিমাণ হাসে ওদের ঝগড়ার মাধ্যমে কথা গালিগালাজ শুনে। আমি তো কিছুকে মেরে শুনি, সেগুলো আম্মু আমাকে যেতেই দেয় না। তাই ভাবছি আমি মেম্বার হলে এসব সালিশ আমার বাড়িতেই হবে। মিহেন ভাই স্থির নয়নে আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথাগুলো মুখ বুঝে হজম করে ভুরু কুঁচকে বললেন, একমাত্র তোর দ্বারাই সম্ভব এসব আধ্যাত্মিক কথা চিন্তা। দুনিয়ায় এত ভালো ভালো জিনিস রেখে তোর মানুষের ঝামেলা ভালো লাগে। আরে না, আমি সমাজের উন্নয়ন করব। সমাজ সেবা করা কি খারাপ নাকি? তোকে ভোট দেবে কে? আরে সবাই দেবে। আপনি সবার বাড়ি বাড়ি যাবেন, বয়স্ক মহিলাদের একটা করে গুল দিবেন, সাথে জর্দা দিবেন, দেখবেন সবাই ভোট দিবে। আর পুরুষদের চা খাওয়াবেন রেগুলার বিকেলে, আর মাইকে প্রচার করবেন ভোট চাই ভোটারে, দোয়া চাই সকলে। ভোট দিবেন ভাই কোনখানে? দিয়া আপার মাঝখানে, জনতার মাঝ দিয়ে। আপা সে একজন বিশিষ্ট সমাজজনক, আপনাদের অচ্ছ এলাকায় মেম্বারত্ব দিবে। উনি বিরক্ত হয়ে বললেন, মানুষ মরে যাবে তবুও রাজাকারদের ভোট দেবে না। যদি একবার জানে খান বংশের রাজাকার এবারের প্রার্থী, মানুষ বলবে মাপ চাই। তোর দাদা তো মেয়র হয়েছিল শুনেছি, চাল ডাল সব জনগণটার মেরে খেয়েছিল, ইয়া লম্বা ভুঁড়ি বানিয়েছে। দেখুন, মুখ সামলে কথা বলবেন আপনি। আমার দাদা কয়েক বছর জমি বেচে মানুষকে খাইয়েছে, অসভ্য লোক একটা। আমি চাই না জনতার জিনিস তুই খেয়ে ভুঁড়ি বাড়াস। মানুষ এভাবে, তুই মহিলা কি করো, জাস্ট প্রেগনেন্ট হয়ে থাক। মানুষ ভাববে এই মহিলা কি কারো মাস প্রেগনেন্ট হয়ে থাকে, আর আমাকে ভাববে অশুভ পুরুষ। তোর বাবা বলেছিল তোকে যেন খালি পেটে না রাখি, বাট তাই বলে এভাবেও রাখতে পারি না। রিয়া আর বিভোর ভাই হেসে গড়াগড়ি খাচ্ছে। আমি রাগে ফুঁসছি, উনি অসভ্য আধ্যাত্মিক কথা কিভাবে বানিয়ে বানিয়ে বলছেন। সারা জীবন কি এভাবেই চালাবেন? কেটে গেল কয়েকটা মাস। মিহুয়াপুর হসপিটালে একটা ছেলে হয়েছে। ছেলেটা নাকি একদমই আমার মতো হয়েছে দেখতে। বাড়িতে নতুন সদস্যের আগমন, সবাই অনেক খুশি। ইদানিং বাবা আম্মু সবাই কাটছে তাদের পুচকি নাতিকে নিয়ে। লেখাপড়ার চাপে আমি আর রিয়া যেতেই পারিনি। ধীরে ধীরে আমাদের পুচকুটা বেড়েই চলেছে। দিনে দিনে ওর মুখ ফুটছে হাসি। সে হাসির মায়ায় আমাদের পুরো পরিবার পাগল। রিয়া, তুমি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছো, অনেক ইয়াং হয়ে গিয়েছো। আগের মতো আর ঝগড়া করো না। দেখতে দেখতে একটা বড় হয়ে গেলে তুমি বুঝতেই পারলাম না। এই পিচ্চি রিয়া, যাকে খুব রাগিয়ে দিতাম আর সে কিচিমিচির মতো ঝগড়া করতো, আর আমি ইচ্ছা করেই রাগিয়ে আগুন বানাতাম। এখন রাগাতে চাইলেও রাগে না। একজন পাক্কা গৃহিণী কিভাবে হয়েছে বুঝলামই না। কি বলো তুমি বিভোর? আমার হাইট অনেক বছর, 5 ফিট 3.5 ইঞ্চি। আর তুমি বলছো কিনা আমি বড় হয়েছি? কোথায় বড় হয়েছি বলো তো? এখনো তো সেই আমার কাঁধ এখনো তো সেই তোমার কাঁধ অব্দি আছি। বড় হয়েছি কই? আমি তো আকাশ ছুঁতে পারি না।